তো লাইভ হয়নি তো কি হয়েছে, লাইভ হয়নি তো কি হয়েছে, আমি আছি, এটুকু জেনে রাখবি, ঠিক আছে। বলেছিলাম ক্লাসের বাকি পার্টটা আজকেই কভার করে দেবো, তো বাকি পার্টটা টোটালি কভার করে আবার নিয়ে চলে এসেছি। ওকে, তাহলে বাকি যে পার্টটা রয়েছে, যে পার্টটা আমাদের টাইমের ক্রাঞ্চের জন্য হলো না, সেই পার্টটা আবার এখানে আমরা পুরো পার্টটা দেখে নিই। চলো, তো ফার্স্ট কি রয়েছে, ট্রান্সলেশন। হ্যাট, ট্রান্সলেশন এইভাবে পড়ালে হবে না। ট্রান্সলেশন এইভাবে তাড়াহুড়ো করে পড়ে দিলে হবে? ট্রান্সলেশনের পার্টটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে, ব্ল্যাঙ্ক পেজ শুরু থেকে পড়াবো, ট্রান্সলেশন আবার ট্রান্সলেশন থেকে করাবো, ঠিক আছে। তারা ভাই হ্যাঁ ব্রো, বলেছি যখন পুরো পার্টটা ক্লিয়ার করে দিয়ে যাবো, একটা জায়গাতেও ক্রাঞ্চ থাকবে না, একটা জায়গাতেও সমস্যা থাকবে না, তো সেইভাবেই করবো, ঠিক আছে। ওকে, যতই যাই হয়ে যাক না কেন। ওকে, দেখ ট্রান্সলেশনের পার্টটা আবার একবার স্টার্টিং থেকে, ট্রান্সলেশনের পার্টটা আবার একবার স্টার্টিং থেকে। তো ট্রান্সলেশন এর আগে পর্যন্ত আমরা কি করেছিলাম, দেখ ওই স্লাইডটাই এখনো পর্যন্ত চলছে, ওই স্লাইডটাই লাগানো আছে, ওই স্লাইডটাতেই দেখছি আমরা। তো অ্যামাইনো অ্যাসিডস জেনেটিক কোড সম্পর্কে আমরা এই পার্টটা দেখতে পেয়েছি, তাই তো। এরপরে নেক্সট ট্রান্সলেশনের পার্টটা দিয়ে আমরা স্টার্ট করব এরিয়া বা আজকের ক্লাস। দেখ ট্রান্সলেশন যে প্রসেসটা, সেই প্রসেসটা বাকি যে প্রসেসগুলো রয়েছে তাদের সবগুলোর থেকে একটু কমপ্লেক্স প্রসেস বা একটু ডিফিকাল্ট বলতে পারিস। কি কারণের জন্য না, ট্রান্সলেশন প্রসেসটার মধ্যে একমাত্র দেখতে পাওয়া যায় যে যেখানে যে একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স পুরো একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে নিউক্লিওটাইড সিকোয়েন্সটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সে কনভার্ট হলে যে প্রসেসটার মাধ্যমে, সেটাই হচ্ছে আমাদের কাছে ট্রান্সলেশন। ওকে, তো ট্রান্সলেশনের জন্য এটা কোথায় হয়ে থাকে, পরপর অনেকগুলো পয়েন্টকে এখানে আমরা ডিসকাস করবো। দেখ অনেকগুলো পয়েন্টকে ডিসকাস করে নেব। তো এটার জন্য ফার্স্ট 1 নম্বর দেখতে পাচ্ছি যে এটা আমার কাছে দুটো জায়গায় হতে পারে, হয় এটা আমার সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়েতে এটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি দেখতে পাচ্ছি না, এর জন্য আমার আরএনএ এর দরকার পড়ে, এর জন্য আমার আরএনএ দরকার পড়ে, যেটা আমি অলরেডি আগেও বলেছিলাম, ঠিক আছে। তো আরএনএ এই প্রসেসটার জন্য আমার 3টে টাইপ অফ আরএনএ সবগুলোকেই দরকার পড়ছে। তো আমার মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, তাকে আমার প্রথম দরকার পড়বে কেন না, যেটা ডিএনএ এর মেসেজ বা ডিএনএ এর ইনফরমেশনটা যে আরএনএ এর মধ্যে দিয়ে ক্যারি হয়ে আসছে। এক মিনিট তো কি হয়েছে, নেক্সট যেটা দেখতে পাচ্ছি যে এই যে এমআরএনএটা রয়েছে, সেই এমআরএনএ স্ট্রাকচারটা কি রকম রয়েছে না, এমআরএনএ স্ট্রাকচারটা রয়েছে আমার এরকম ধরনের। ওকে, এর মধ্যে পুরো মেসেজটা আমার কাছে রয়েছে, এটা হচ্ছে আমার কাছে 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে আমার কাছে 3 প্রাইম এন্ড। 5 প্রাইম এন্ডের দিকে আমরা একটা সিকোয়েন্সকে দেখতে পাই, যেটা হচ্ছে এজিজি এজিজি। ওকে, ডিটেলসে পুরোটা ডিটেলসে জানবো, কোনো চাপ কিছু নেই, যতই তাড়াহুড়ো করে করি না, করে দিক না কেন। রাত হয়ে গেছিল কিছুক্ষণ আগে আমার। তাহলে এজিজি এজিজি এরকম একটা সিকোয়েন্সকে দেখতে পাওয়া যায়, যে সিকোয়েন্সটা আমার রেকগনিশন করতে হেল্প করে যে এমআরএনএ এর কোথায় বসতে হবে, কি কোন জায়গায় বসে আমাকে এটা অ্যাকচুয়ালি পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এমআরএনএ এর এই যে পার্টটাকে দেখতে পাচ্ছি, এই পার্টটাকে আমরা কি বলি, बाद में दे देंगे, अचल को मैंने कॉल कर दिया, ठीक है। हाँ नोट्स चाहिए, मांग रहा था ना, बोलना कि भाई पूरा नोट्स दे देंगे, थोड़ा वेट करने के लिए बोलो क्लास लेने के बाद, ठीक है। हाँ, তো এজিজি এজিজি এই যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে সাইন ডালগার্নো সিকোয়েন্স। সাইন ডালগার্নো সিকোয়েন্স কোথায় দেখতে পাওয়া যায়, সাইন ডালগার্নো সিকোয়েন্স আমরা প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাই। ওকে,
তাহলে প্রোক্যারিওটিকের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কাছে সাইন ডালগার্নো সিকোয়েন্স, আর ইউক্যারিওটিকের মধ্যে এই সিকোয়েন্সটাকে আমরা বলি হচ্ছে কোজাক সিকোয়েন্স। কোজাক সিকোয়েন্স, ওকে। এই সাইন ডালগার্নো সিকোয়েন্স অ্যান্ড কোজাক সিকোয়েন্স কি ফাংশন করে না, রাইবোজোমের যেটা স্মলার সাব ইউনিট, সেই স্মলার সাব ইউনিটটাকে ওখানে অ্যাটাচ হতে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে এটা গেল ফার্স্ট এমআরএনএ স্ট্রাকচার। এমআরএনএ এর পর যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের কাছে আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ কি করে না, রাইবোজোমাল প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোজোমাল প্রোটিনের সাথে যুক্ত হয়ে এ তৈরি করে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম, তো রাইবোজোমের স্ট্রাকচারটা কেমন হয় না, রাইবোজোমে এরকম একটা লার্জার সাব ইউনিট আর নিচে একটা এরকম স্মলার সাব ইউনিটকে আমরা দেখতে পাই। ঠিক আছে? তো এই যে লার্জার সাব ইউনিট আর স্মলার সাব ইউনিটটা নর্মালি এরা দুজন আলাদা হয়ে থাকে, এরা দুটো আলাদা হয়ে থাকে। তাহলে এই দুটো অ্যাটাচ হয়ে যায় কখন না, যখন আমাদের কাছে এই ট্রান্সলেশন প্রসেসটা চলে। ক্লিয়ার? তাহলে এর ভেতরে আমরা আরআরএনএ কে দেখতে পাচ্ছি। নেক্সট এবারে আরআরএনএ এর পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কাছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। টিআরএনএ এর ফাংশন এখানে আমরা দেখতে পাই। তো টিআরএনএ এর কি হচ্ছে না, টিআরএনএ একটা প্রপার স্ট্রাকচার রয়েছে। এরকম একটা প্রপার স্ট্রাকচার রয়েছে যার 3' এন্ডটাতে কি দেখতে পাই না আমরা, অ্যামাইনো অ্যাসিডসটা বাইন্ড হয়, তাই তো? 3' এন্ডে একটা অ্যামাইনো অ্যাসিড বাইন্ড হয়। তাহলে এই হচ্ছে আমার আরএনএ এর গঠন, আরএনএ যা যা লাগবে সেই আরএনএ এর গঠন। নেক্সট দু নম্বরে কি দেখতে পাবো, সেকেন্ড হচ্ছে এই প্রসেসটা করতে গেলে আমার এনার্জি দরকার পড়ে, এটিপি বা জিটিপি এদেরকে আমার দরকার পড়ে। তাহলে এটিপি, জিটিপি এগুলো কি হচ্ছে আমার এনার্জি হিসেবে এদের দরকার পড়ে। 3 নম্বর পয়েন্টে আয়ন লাগে Mg2+। 4 নম্বর পয়েন্টে দুটো এনজাইমের দরকার পড়ে, একটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, আরেকটার নাম বলেছি পেপটাইডিল ট্রান্সফারেজ। তাহলে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, আরেকটার নাম হচ্ছে পেপটাইডিল ট্রান্সফারেজ। তাহলে এই দুটো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ আর পেপটাইডিল ট্রান্সফারেজ, এই দুটো এনজাইম আমার এখানে ফাংশন করে থাকে। ক্লিয়ার? বেশ, এখানেই শেষ নয়, এর সাথে সাথে আরো কিছু ফ্যাক্টরসকে আমরা দেখতে পাই, যে ফ্যাক্টরস গুলো আমার এই ট্রান্সলেশন প্রসেসের জন্য প্রয়োজনীয়। তাহলে 5 নম্বর পয়েন্টে লিখছে হচ্ছে ফ্যাক্টরস। ঠিক আছে? ওই বলে না যে যতই তাড়াহুড়ো করে করিয়ে দিই, এইখানটা থেকে যতক্ষণ না স্যাটিসফ্যাকশনটা আসে ততক্ষণ পর্যন্ত আমার ওই খোঁচাটা বড় আমার দিয়ে যায়। বুঝতে পেরেছিস তো? ওই খোঁচাটা বড় দিয়ে যায় আমাকে, কারণ মনে হচ্ছিল যে মানে মনে হয় যে পুরোটা হলো না, তোদেরকে পুরোটা পড়াতে পারলাম না, পুরোটার জন্য আফসোস লাগে আমার, আর কিছুই না। তোরা কতটা ইউটিলাইজ করিস, কিরকম ভাবে পড়াশোনা করিস, তার থেকেও বড় হচ্ছে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, এটা অলওয়েজ আমি আবার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। এখানেও তাই করছি। দেখ, এখনো পর্যন্ত ওই ক্লাসের নোটটা চেয়ে পাঠিয়েছে 2-3 বার, নোট আমি এখনো দিইনি, আমার কাছে সেই পুরো নোটটাই আমি রেখে দিয়েছি, কারণ আমি ঠিক করেছি পুরোটা কমপ্লিট করব, নোটটা তোদের কাছে কমপ্লিট যাবে। ঠিক আছে? নোটটা যখন যাবে, নোটটা একদম তোদের কাছে কমপ্লিট যাবে। নোটটা হয়তো তোরা আগেই পেয়ে যাবি, এই ক্লাসটা হয়তো তোরা পরে পাবি, কিন্তু চাপের কিছু অসুবিধা হবে না, চাপ হবে না। ঠিক আছে? তো নোটটা দেখে ওখানে বুঝতে পারবি যে স্যার এটাতে কাজ করেছে, মানে স্যার এটা পড়িয়েছে। ঠিক আছে? তো সেই যে পার্টটা রয়েছে, সেই স্যাটিসফ্যাকশনটা তোরা পরে হয়তো ক্লাসটা যখন দেখবি তখন সেখানে পরে ক্লাসটার মধ্যে দেখতে পেয়ে যাবি। ঠিক আছে? তো পড়াবো, যতদিন আছি পড়াবো, এই হচ্ছে ব্যাপার। দেখ, ফ্যাক্টরস এর মধ্যে 3টে ফ্যাক্টরকে দেখতে পাওয়া যায়। ইনিশিয়েশন ফ্যাক্টর, তো ইনিশিয়েশন ফ্যাক্টরকে আমরা বলি হচ্ছে, একে ইকুয়াল দিয়ে লিখবো কি আইএফ। ইনিশিয়েশন ফ্যাক্টর 1, ইনিশিয়েশন ফ্যাক্টর 2, আর একটা হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর 3। এই 3টে ইনিশিয়েশন ফ্যাক্টরকে আমরা দেখতে পাই। ইলংগেশনের জন্য কিছু ফ্যাক্টর রয়েছে। ইলংগেশনের ফ্যাক্টর কে কে রয়েছে
না ইলংগেশনের ফ্যাক্টর রয়েছে, ইলংগেশন ফ্যাক্টর ইএফ, একটাকে বলা হয় টিএস মানে টেম্পোরারি স্টেবল, অন্যটাকে বলা হয় ইলংগেশন ফ্যাক্টর টিইউ টেম্পোরারি আনস্টেবল। ওকে, তাহলে ইলংগেশন ফ্যাক্টর টেম্পোরারি স্টেবল অ্যান্ড টেম্পোরারি আনস্টেবল। নেক্সট কি রয়েছে না লাস্ট হচ্ছে আমার কাছে টার্মিনেশন ফ্যাক্টর বা রিলিজিং ফ্যাক্টর বলা হয়, রিলিজিং ফ্যাক্টর। রিলিজিং ফ্যাক্টর কে কে রয়েছে RF1 আর একটা হচ্ছে RF রিলিজিং ফ্যাক্টর 2, RF1 অ্যান্ড RF2। তাহলে এই হচ্ছে আমার কাছে ফ্যাক্টর যাদের যাদের আমার দরকার এই ট্রান্সলেশন প্রসেসটার জন্য, তাদের নাম লেখা হলো। ওকে, এবার ট্রান্সলেশন প্রসেসটা আমার ভাবে দেখ, আমার মতন করে দেখ। ট্রান্সলেশন প্রসেসটাতে কি হয় না, এখানে আমার কাছে কি রয়েছে না একটা আরএনএ রয়েছে। তাহলে ফার্স্ট আমার কাছে mRNA যেটা রয়েছে সেই mRNA স্ট্রাকচারটাকে আমি এখানে দেখে নিচ্ছি, mRNA স্ট্রাকচারটাকে আমি এখানে ধরে দেখে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে সেই mRNA-টা। ঠিক আছে, তো mRNA এটা হচ্ছে আমার কাছে 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে আমার কাছে 3 প্রাইম এন্ড। তো 5 প্রাইম এন্ড আর 3 প্রাইম এন্ডের আগে কি বললাম না, এখানে আমার কাছে একটা সিকোয়েন্স রয়েছে যেটাকে বলি আমরা AGG 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 AGG, তাই তো? তো এই যে সিকোয়েন্সটা রয়েছে এই সিকোয়েন্সের উপর বেস করে আমার রাইবোজোমের যেটা স্মলার সাব ইউনিট, সেই স্মলার সাব ইউনিটটা এখানে আসে, এখানে এসে বসে, এখানে এসে এইভাবে বসে। ক্লিয়ার? বেশ, এ বসুক, কোনো অসুবিধা নেই। এই AGGর পর নেক্সট যে সিকোয়েন্সটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার এখানে AUG এরকম ভাবে রয়েছে। ক্লিয়ার? তাহলে এইখানে তো এরভাবে বসে রয়েছে। তো এ বসার পরে ফার্স্ট যে কাজটা হয়ে থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে টিআরএনএ এসে এখানে বসে না। তো ফার্স্ট কি হয়ে থাকে না টিআরএনএ এর অ্যাক্টিভেশন করতে হয়। তাহলে ফার্স্ট 1 নম্বর প্রসেসে লিখবো অ্যাক্টিভেশন অফ টিআরএনএ। ঠিক আছে, অ্যাক্টিভেশন অফ টিআরএনএ। তো অ্যাক্টিভেশন অফ টিআরএনএ করতে গেলে কি দরকার পড়ে না একটা এনজাইম এই অ্যাক্টিভেশন অফ টিআরএনএটা করতে পারে। আমাদের দেহের মধ্যে প্রায় 61টা টাইপ অফ টিআরএনএ রয়েছে, ঠিক ওই 61টা টাইপ অফ অ্যাক্টিভেশন অফ টিআরএনএও রয়েছে, আবার 61টা টাইপ অফ কোডনও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভেশন অফ টিআরএনএ এর জন্য রয়েছে ওই এরকম একটা এনজাইম। এরকম দেখতে, এর নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। ছোট করে আমরা লিখি টিআরএনএ সিনথেটেজ। ওকে, তো টিআরএনএ সিনথেটেজ যে রয়েছে সেই টিআরএনএ সিনথেটেজ ফার্স্টে এরকম ভাবে একটা কপি করলাম নে। টিআরএনএ সিনথেটেজ ফার্স্টে কি করে না ফার্স্টে একটা টিআরএনএ এর সাথে গিয়ে বাইন্ড করে। ঠিক আছে, তো টিআরএনএ ধরনের এইরকম ভাবে রয়েছে আমাদের, এরকম ভাবে রয়েছে। তো সেই টিআরএনএটার সাথে গিয়ে ও এরকম ভাবে বাইন্ড করে। টিআরএনএটার সাথে বাইন্ড করার পরে ফার্স্ট যে কোডন মিথিওনিন, সেই মিথিওনিনের জন্য ও AUG কে, এই AUG এর জন্য যে মিথিওনিন, সেই মিথিওনিনকে নিয়ে গিয়ে ও অ্যাড করে এখানে। ক্লিয়ার? এবার জয়েন্ট করানোর জন্য এনার্জি দরকার পড়ে। তো জয়েন করানোর জন্য কি করে তা এই যে আরেকটা গ্রুপ রয়েছে এইখানেতে এটিপি কে অ্যাড করায়। এডিপি প্লাস পিআই করে। ওকে, তাহলে এটিপি কে অ্যাড করালো। নেক্সট স্টেপে কি দেখতে পাবো, নেক্সট স্টেপে এই যে টিআরএনএ সিনথেটেজ ছিল, ওকে, এ নেক্সট স্টেপেতে এর থেকে যেটা অ্যাক্টিভেটেড টিআরএনএ এইটা, ঠিক আছে, এর মাথায় যে মিথিওনিন রয়েছে সেই কন্ডিশনে একে বাইরে বার করে, আর এ আবার চলে যায় নতুন ভাবে আর একটা টিআরএনএ কে এভাবে অ্যাক্টিভেশন করানোর জন্য।
তাহলে এর এটা সাইক্লিক প্রসেসে এইভাবে চলতে থাকে, সাইক্লিক প্রসেসে ওই সাইকেলটা ওর চলতে থাকে। একটা টিআরএনএ পেলো, একটা অ্যামাইনো অ্যাসিডসকে নিল, তাকে জয়েন করালো, জয়েন করে তাকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর আবার একটা নতুন টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড জয়েন করালো, ছেড়ে দিল, এখানে একটা করে এটিপি ইউজ করতেও থেকে যায়। এই জন্যই বলেছিলাম যে এনার্জি দরকার পড়ে, এটিপি দরকার পড়ে, ঠিক আছে। তাহলে এখন এই যে টিআরএনএটাকে দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলবো না অ্যাক্টিভেটেড টিআরএনএ, অ্যাক্টিভেটেড টিআরএনএ। এখানে কি রয়েছে মিথিওনিন রয়েছে, এখানে কি রয়েছে মিথিওনিন রয়েছে। নেক্সট এবার ওই ইনিশিয়েশন ফ্যাক্টর, সেই ইনিশিয়েশন ফ্যাক্টরের কাজ হচ্ছে এই টিআরএনএটাকে ধরে নিয়ে এসে এই এইউজি এর উপরে এইভাবে বসানো, ঠিক আছে, এইউজি এর উপরে এরকম ভাবে এসে বসানো, যার উপরে মিথিওনিন রয়েছে। এবার বসানোর রেসপেক্টে একটা জিনিস আমি এখানে বলবো, সেটা হচ্ছে যে রাইবোজোমের মধ্যে তিনটে পার্ট থাকে বা তিনটে ব্লককে আমরা দেখতে পাই। একটা এরকম ভাবে রয়েছে, এটাকে বলা হয় এ সাইট বা অ্যাক্টিভেশন সাইট, ওকে। নেক্সট আর একটা পার্টকে দেখা যায় যেটাকে বলা হয় পি সাইট বা পেপটাইডিল সাইট, আর 3 নম্বর আর একটা পার্টকে দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় ই সাইট বা এক্সিট সাইট, ক্লিয়ার। তো প্রথম অ্যামাইনো অ্যাসিডস বা প্রথম টিআরএনএটা কোথায় বসে না এই পি সাইটে এসে বসে। তাহলে এই যে এখানে যে স্ট্রাকচারটা, তাহলে এই যে পার্টটা দেখতে পাচ্ছি এটা কোন সাইট না এটা হচ্ছে পি সাইট। এ সাইটটা আমার কাছে খালি আছে এখনো, এ সাইটটা আমার কাছে খালি আছে এখনো। তো পি সাইটে বসার পর, পি সাইটে যখন কনস্ট্যান্টলি বা ঠিকঠাক বসে যায়, তখন এর উপরে আমি এর লার্জার সাব ইউনিটটাকে এইভাবে জয়েন হতে দেখতে পাই। তো লার্জার সাব ইউনিটের মধ্যে এখনো দেখ এ সাইটটা খালি আছে, এই যে এটা যদি আমার এ সাইট, ওকে, তাহলে এ সাইটটা আমার কাছে খালি আছে। এ সাইটের কাছে আমি দেখতে পাচ্ছি যে নতুন কোডন জিইউএ রয়েছে, এখানে কি রয়েছে জিইউএ, ওকে। জিইউএ কাকে কোড করে না জিইউএ কোড করে ধরে নিলাম ভ্যালিনকে, ধরে নেওয়ার না জিইউএ কোড করে ভ্যালিনকেই। তো এর মাথায় কি রয়েছে না এই ভ্যালিন রয়েছে, এই স্কোয়ারের মতো দেখতে, এটা হচ্ছে আমার কাছে ভ্যালিন। তো নেক্সট আমি কি করব, এই জিইউ এর দিকে এই দিকে এ এন্ট্রি নেবে, কোন দিকে কোথায় গেল পালিয়ে গেল, বাট হ্যাঁ ব্যাস এসছে। তো নেক্সট কি দেখতে পাবো না এইখানেতে এন্ট্রি নেবে কে, এই অ্যান্টিকোডন লুপটা দিয়ে এখানে এন্ট্রি নেবে হচ্ছে নেক্সট আমার কাছে ভ্যালিন, এর মাথায় রয়েছে ভ্যালিন, তাহলে ভ্যালিন এখানে এন্ট্রি নিচ্ছে, ওকে। তো নেক্সট এই যে ডায়াগ্রামটা কিরকম দেখতে হয়ে যাবে, ছবিটা কেমন দেখতে হয়ে যাবে, ছবিটা দেখতে হয়ে যাবে এরকম। এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, স্টার্টিং রাইবোজোম, এখানে একটা টিআরএনএ যে পি সাইটে বসে আছে, এর মাথায় রয়েছে কি মিথিওনিন, এ সাইটে একটা নতুন টিআরএনএ ঢুকেছে যে এখানে এরম ভাবে বসে আছে, এর মাথায় কি রয়েছে ভ্যালিন, ওকে, এর মাথায় কি রয়েছে ভ্যালিন। নেক্সট এবার দেখতে পাবো এইখানেতে এনজাইমটা কাজ করে, এনজাইমটার নাম হচ্ছে পেপটাইডিল ট্রান্সফারেজ, ওকে, পেপটাইডিল ট্রান্সফারেজ। পেপটাইডিল ট্রান্সফারেজ এনজাইমটা যখন কাজ করবে তখন এই যে মিথিওনিনটা ছিল, সেই মিথিওনিনটার সাথে এই ভ্যালিনটার এখানে একটা পেপটাইড বন্ড তৈরি হবে, আর এইখান থেকে একটা বন্ড, এই বন্ডটা ভেঙে যাবে, এই বন্ডটা ভেঙে যাবে, ক্লিয়ার। দেখতে পাচ্ছি কি টিআরএনএ এর সঙ্গে বন্ডটা ভেঙে গেল, আর এখানে একটা পেপটাইড বন্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই পেপটাইড বন্ডটা তৈরি হয়ে যাওয়ার পরে নেক্সট স্টেপ, এইটা হচ্ছে আমার কাছে টোটাল ইনিশিয়েশন, এটা হচ্ছে আমার কাছে টোটাল ইনিশিয়েশন, ওকে। তাহলে ইনিশিয়েশনের পর এই যে 2 নম্বর স্টেপ, এটা লিখে ফেলি। ইনিশিয়েশনের পর যেটা হয় সেটা হচ্ছে আমার এখানে 3 নম্বর স্টেপ ইলংগেশন, ইলংগেশন। ইলংগেশনের টাইম কি দেখতে পাবো না ইলংগেশনের টাইম এই যে আরএনএটা রয়েছে,
এই যে এখানে রাখলাম, এটা ইলংগেশনের টাইম, এটা একটা মোনোটোনাস প্রসেস, ইলংগেশনের টাইমটা নিয়ে আমার চাপ নেই। এটা লার্জার সাব ইউনিট, এটা আমার স্মলার সাব ইউনিট, এর মধ্যে তিনটে সাইট, এইটা হচ্ছে আমার কাছে পি সাইট, এইটা হচ্ছে আমার কাছে এ সাইট, আর এইখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে আমি আমার ই সাইট। ওকে, তো ইটা আমি লিখলাম না কারণ ওখান দিয়ে বার করবো বলে, বেশ লিখলেও অসুবিধা কিছু নেই, বোঝা নিয়ে তো দরকার। বেশ, নেক্সট দেখতে পাচ্ছি কি নতুন টিআরএনএ আমার একটা, এইখানে আমার নতুন কোডন এসছে কি না ইউ ইউ ইউ। তো ইউ 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 কিসের জন্য কোড করে না ইউ 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 ফিনাইল অ্যালানিন, তাই তো? তাহলে ফিনাইল অ্যালানিন এখানে আমার এন্ট্রি নিচ্ছে। মাঝখানে কে রয়েছে? এ রয়েছে আমার কাছে। তাহলে এ আমার এখানে পি সাইটে এখন চলে এসছে। পি সাইটে এর মাথাতে কি লেগে রয়েছে? মিথিওনিন লেগে রয়েছে। আর আর একে আমি দেখতে পাচ্ছি কি না ই সাইড দিয়ে বাইরে বেরিয়ে যেতে। তাহলে এই প্রসেসটাই কন্টিনিউয়াসলি হতে থাকে, আর তার সঙ্গে সঙ্গে এরকমভাবে রাইবোজোমটা এদিক থেকে এদিকে মুভ করে। তাহলে এটা হচ্ছে আমার কাছে ইলংগেশন প্রসেস। নতুন এ সাইটে একটা নতুন টিআরএনএ আসবে, এখানে যে কোডনটা রয়েছে ধরে নে কোডনটা লিখেই দিই, ইউ 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 ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন এখানে এন্ট্রি নিচ্ছে, PHYALA ফিনাইল অ্যালানিন এখানে এন্ট্রি নিচ্ছে। তাহলে তার প্রথমে মিথিওনিন, তারপর ভ্যালিন, তারপর ফিনাইল অ্যালানিন, তারপরে আরো টাইরোসিন, ট্রিপ্টোফ্যান যা আছে সব দিয়ে আমার পরপর একটা লম্বা চেন তৈরি করছে। এই পুরো চেনটা তৈরি হয়ে যাওয়ার পরে লাস্টে দেখতে পাবো কি আমার কাছে 4 নম্বর প্রসেস হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন, ঠিক আছে? এই যখন ইলংগেশনটা হচ্ছে সেই সময় যে ইলংগেশন ফ্যাক্টর টেম্পোরারি স্টেবল আর টেম্পোরারি আনস্টেবল এরা দুটো কাজ করছে। টেম্পোরারি স্টেবল একে এখানে বসিয়ে রাখতে সাহায্য করছে, আর টেম্পোরারি আনস্টেবল একে সরিয়ে দিতে সাহায্য করছে। তাহলে এই টিআরএনটা আসছে বসছে চলে যাচ্ছে, আসছে বসছে চলে যাচ্ছে, কি করে? আসছে দিয়ে বসছে হচ্ছে টেম্পোরারি স্টেবলের জন্য, চলে যাচ্ছে কি করে? টেম্পোরারি আনস্টেবলের জন্য, এটা এর কাজ। লাস্টে টার্মিনেশন। টার্মিনেশনটা কেমন করে হয় না টার্মিনেশনটা দেখতে পাবো, এটা হচ্ছে আমার কাছে এমআরএনএ, ওই যা বলেছি। লাস্ট আমার কাছে এই চলে গেল রাইবোজোমটা। রাইবোজোমের এখন মাঝখানে থেকে রয়েছে না মাঝখানে এই আরএনএটা টিআরএনএটা রয়েছে, ঠিক আছে? এই টিআরএনএটার সাথে এখন কি হয়েছে না এই টিআরএনএটার সাথে এখন এরকম একটা ভ্যালিন লেগে আছে, ভ্যালিনটার সাথে একটা মিথিওনিন লেগে রয়েছে, ঠিক আছে? মিথিওনিন লেগে রয়েছে। আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই এ সাইডটাতে আমার এখন কেউ নেই। এই সাইডটাতে আমার যে কোডনটা এসছে সেই কোডনটা হচ্ছে আমার UAG, মানে স্টপ কোডন, ঠিক আছে? তাহলে এ সাইডটাতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কাছে কি স্টপ কোডন। স্টপ কোডন, স্টপ কোডন যদি আমার এ সাইডে চলে আসে সেখানে দেখতে পাবো কি না অন্য আর একটা ফ্যাক্টর এসে জয়েন করে, তার নাম হচ্ছে RF বা রিলিজিং ফ্যাক্টর। সেই RF বা রিলিজিং ফ্যাক্টর এখানে এসে যেই জয়েন করলো সঙ্গে সঙ্গে এই যে পুরো প্রসেসটা, পুরো যে রাইবোজোমস দুটো ছিল সেই রাইবোজোমস দুটো সেপারেট হয়ে গিয়ে এই একটা আলাদা রাইবোজোম, রাইবোজোমের সাব ইউনিট, এইটা একটা রাইবোজোমাল সাব ইউনিট, এদের মাঝখানে এই আমার এমআরএনএ, আর তার থেকে দেখতে পাচ্ছি কি একটা লম্বা এরকম ভাবে পলিপেপটাইড চেন এই পাশে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার টার্মিনেশন। ওকে, এটা হচ্ছে আমার টার্মিনেশন। বেশ, ট্রান্সলেশনের প্রসেসে এইটা হয়ে যাচ্ছে আমার পুরো প্রসেসটা। ফার্স্টে অ্যাক্টিভেশন অফ টিআরএনএ, তারপর ইনিশিয়েশন, তারপর ইলংগেশন, তারপর টার্মিনেশন। ওকে, আর এই প্রত্যেকটা জায়গাতে এই উপর আর নিচে সাব ইউনিট দুটোকে অ্যাড করার জন্য এখানে আমি দেখতে পাবো কাকে না Mg2+, Mg2+ এখানে এসে ফাংশন করে, ঠিক আছে? দুটো সাব ইউনিটকে জয়েন করানোর জন্য। বেশ, তাহলে এই গেল ট্রান্সলেশনের প্রসেস, এই গেল হচ্ছে আমার ট্রান্সলেশনের প্রসেস। বেশ, কোয়েশ্চেনগুলো থাকবে, দেখবি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবি। নেক্সট এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে জিন রেগুলেশন ইন প্রোক্যারিওটিক।
আরো ভালো করে বলতে গেলে এই জিন রেগুলেশনস ইন প্রোক্যারিওটিকটা না পড়ে আমরা পড়ি যেটা, সেটা হচ্ছে আমরা পড়ি হচ্ছে ল্যাক ওপেরন। ওকে, 1961 জেকব অ্যান্ড মোনার্ডের কনসেপ্ট। বেশ, তো ফার্স্টে একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে জিন রেগুলেশন কাকে বলে। জিন রেগুলেশনস মানে হচ্ছে যখন কোনো আমাদের দেহের মধ্যে প্রত্যেকটা সেলের মধ্যে ইচ অ্যান্ড এভরি সেলের মধ্যে প্রত্যেকটা জিন হচ্ছে সেম, কিন্তু ডিপেন্ড করে কোন জায়গায় কোনটা এক্সপ্রেস হবে। ঠিক আছে, জিন রেগুলেশন হচ্ছে ওটাই যে এক্সপ্রেশন অফ জিনটা কোন জায়গায় বন্ধ থাকবে, কোন জায়গায় সেটা হবে। ওকে, তাহলে জিন রেগুলেশনস বলতে কি বুঝবো? না, এক্সপ্রেশন অফ জিন। ঠিক আছে, এক্সপ্রেশন অফ জিন এইটাকে রেগুলেট করা, এক্সপ্রেশন অফ জিনটা কোথায় সুইচ অফ হবে, কোথায় সুইচ অন হবে, সেইটাকে রেগুলেট করাই হচ্ছে আমাদের কাছে জিন রেগুলেশন। ক্লিয়ার? তো প্রোক্যারিওটিকের আর ইউক্যারিওটিকের মধ্যে কিছু ডিফারেন্স আছে, দেখাই। তাহলে এক্সপ্রেশন অফ জিন কন্ট্রোল, তাহলে ঠিক আছে, জিনকে কন্ট্রোল করার মেকানিজম। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটাই আমার কাছে কন্ট্রোল করার মেকানিজম আছে, কোনখানে? না, ট্রান্সক্রিপশন যখন হচ্ছে সেই জায়গায়। কারণ ট্রান্সক্রিপশনটা যদি আমি আটকাই তাহলে ট্রান্সলেশনটা আটকাবে, তাহলেই, কারণ ট্রান্সলেশন লেভেলে এর কোনো মডিফিকেশন নেই, বা ট্রান্সলেশন লেভেলে একে আটকানো যায় না। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এর মধ্যে একসাথে চলতে থাকে। তাহলে প্রোক্যারিওটিক সেলের মধ্যে যদি আমি প্রোক্যারিওটিক সেল বলি, তাহলে এর ক্ষেত্রে রেগুলেটরি পাথ হচ্ছে একমাত্র আমার রেগুলেশন ক্যান বি ইন, আচ্ছা, কোথায়? ইন ট্রান্সক্রিপশন প্রসেস। ট্রান্সক্রিপশন প্রসেসের মধ্যে একে একমাত্র রেগুলেট করা যেতে পারে। ওকে, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা রেগুলেশনসটা অনেকগুলো জায়গায় দেখতে পাই। তাহলে সেকেন্ড এদিকে লিখছি, ইন কেস অফ ইউক্যারিওটিক ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা কোথায় রেগুলেট করতে পারি? তা অনেকগুলো জায়গা রয়েছে। ফার্স্ট একে আমরা ট্রান্সক্রিপশন লেভেলে, নেক্সট 1 নম্বর ট্রান্সক্রিপশন লেভেলে, নেক্সট 2 নম্বর পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন লেভেলে, পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন লেভেলে, 3 নম্বর ট্রান্সলেশন লেভেলে, বা লিখতে পারি যে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যে ট্রান্সপোর্টেশন, সেই লেভেলে আমি আটকে দিতে পারি একে, কারণ এটা তো নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসার সময়। তাহলে ট্রান্সপোর্টেশন ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম। ওকে, আর 4 নম্বরে দেখতে পাবো কি? ট্রান্সলেশন লেভেল। এই 4টে লেভেলে আমি ইউক্যারিওটিক সেলের মধ্যে আটকাতে পারি, কিন্তু প্রোক্যারিওটিকের কাছে কোনো অপশন নেই, শুধুমাত্র আমার কাছে ট্রান্সক্রিপশনটাই একমাত্র অপশন। ট্রান্সক্রিপশনটাই আমার কাছে একমাত্র অপশন, ওইখানেই আমাকে আটকাতে হবে। তো ওইখানে আটকানোর নামেতে আমরা যেটা পড়ে থাকি সেটা হচ্ছে আমরা ল্যাক ওপেরন পড়ে থাকি। ঠিক আছে, ল্যাক ওপেরন কনসেপ্ট সেখানে আমরা পড়ে থাকি। দেখ কি আছে, তো প্রোক্যারিওটিকের মধ্যে প্রোক্যারিওটিক ইকোলির মধ্যে আমরা একটা এক্সপ্রেশনকে লক্ষ্য করেছি। তার মধ্যে ইকোলির মধ্যে আমরা একটা এক্সপ্রেশনকে লক্ষ্য করেছি, যেটা যে ইকোলি
যে ল্যাকটোজ মিডিয়াম যখন ওকে দেওয়া হয় তখন কি করে না, ল্যাকটোজ মিডিয়ামতে ও একটা নয় তিনটে এনজাইম তৈরি করে। একটা নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস, একটা নাম হচ্ছে পারমিয়েজ, আর একটা নাম হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ। এই তিনটে এনজাইম একসাথে তৈরি হচ্ছে কখন না, ল্যাকটোজ যখন মিডিয়ামের মধ্যে প্রেজেন্ট। আর এই তিনটে এনজাইম একসাথে সুইচ অফ হয়ে যাচ্ছে যখন ল্যাকটোজ মিডিয়ামের মধ্যে নেই। ওকে, সুইচ অফ বলবো না, ন্যাসেন্ট মানে একদম খুব অল্প পরিমাণে তৈরি হচ্ছে। তাহলে এটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে কি করে? তাহলে নিশ্চয়ই জিনটাকে রেগুলেট করছে কেউ। তো রেগুলেট করার জন্য একটা স্ট্রাকচারকে আমরা দেখতে পাই। তো প্রোক্যারিওটিক ইকোলাইয়ের মধ্যে জিন রেগুলেশন অন ল্যাকটোজ প্রেজেন্ট অবজার্ভ। কে করেছিল এই অবজারভেশনটা? বাই জেকব এন্ড মোনার্ড। ওকে, সায়েন্টিস্ট হচ্ছে কে না, বাই জেকব এন্ড মোনার্ড। ওকে, জেকব এন্ড মোনার্ড এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে ফার্স্ট এই জিনের রেগুলেশনসটা অবজার্ভ করেন। তো ওইটার অবজারভেশনের উপর বেস করে উনি একটা স্ট্রাকচারকে প্রোভাইড করেন যে তাহলে নিশ্চয়ই এই জিনিসটা এইরকম ভাবে রয়েছে। জিনের একটা স্ট্রাকচার বা জিন রেগুলেশনে জিন কন্ট্রোল কিরকম ধরনের হয় সেটার একটা স্ট্রাকচারকে প্রোভাইড করেন। কিরকম ধরনের স্ট্রাকচারটা ছিল আমাদের কাছে না, স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচারকে দেখতে পাওয়া যায়। এটা কি না, এটা হচ্ছে একটা পার্ট অফ জিন, যে জিনটা থেকে আমাদের ওই তিনটে এনজাইম তৈরি হয়। কার মধ্যে প্রেজেন্ট? ইকোলাইয়ের মধ্যে প্রেজেন্ট। তো দেখা যাচ্ছে যে এই যে একটা জিনের মধ্যেই, ঠিক আছে, মাল্টিপল জিনের জন্য একটা কমন প্রমোটার রয়েছে। ঠিক আছে, কিরকম দেখ, তো এই পার্টে আমি দেখতে পাচ্ছি কি না, একটা পি, পি ফর প্রমোটার আমরা জানি। প্রমোটার রয়েছে। এই প্রমোটারের পরেতে নেক্সট একটা রিজিয়ন রয়েছে এইখানেতে, যে পার্টটা করে কি না, আই বলে একটা জিনকে তৈরি, আই বলে একটা জিন আছে যেটা একটা আই আর এন এ কে তৈরি করে। আই ফর ইনহিবিটর, বা অনেক সময় আই এর জায়গায় আর লেখা হয়, আর ফর রেগুলেটর। ক্লিয়ার? বেশ, তাহলে ইনহিবিটর এই পার্টটা দেখা যায়। আবার একটুখানি দূরেই আবার দেখতে পাওয়া যায় কি, আবার একটা প্রমোটার রয়েছে, আবার একটা প্রমোটার রয়েছে। সেই প্রমোটারের ভেতরে আর একটা পার্ট রয়েছে যাকে বলা হয় ও, ও ফর অপারেটর। অপারেটর, অপারেটরের পর যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমার স্ট্রাকচারাল জিন জেড ওয়াই এ। এই পার্টটা কি আমার স্ট্রাকচারাল জিন। ওকে, তো এবার যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে এই যে ইনহিবিটর বা রেগুলেটর পার্টটা, সে কি করে, সে এই দিকের পার্টের যে এক্সপ্রেশনটা, এই স্ট্রাকচারাল জিনের যে এক্সপ্রেশনটা, সেইটাকে কন্ট্রোল করে, সেইটাকে কন্ট্রোল করে। ওকে, তাহলে কেমন করে কন্ট্রোল করে সেই পার্টটা এবার দেখে নেওয়া যাক একটু, কেমন করে কন্ট্রোল করে না, দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই পার্টগুলোকে, এইটাকে আমি একটু মুছে দিলাম। আছে, চিন্তার কিছু নেই, সব জায়গা সবটাই সব জায়গাতে আছে। ওকে, দেখ তো কিরকম ধরনের স্ট্রাকচার পাওয়া যায়। আচ্ছা, এটা নড়ছে তাই তো, দেখ এরকম একটা স্ট্রাকচার রয়েছে, এরকম একটা স্ট্রাকচারকে আমি দেখতে পাচ্ছি জিনের ক্ষেত্রে। ওকে, এবার মিডিয়ামের মধ্যে ইফ ইফ ল্যাকটোজ প্রেজেন্ট, বা প্রথমে লিখবো ইফ ল্যাকটোজ অ্যাবসেন্ট। ওকে, বা ওপেন অন সুইচ অফ কন্ডিশনে রয়েছে, তাহলে কি হয়ে থাকে, তাহলে ল্যাকটোজ অ্যাবসেন্ট এই কন্ডিশন আমি দিচ্ছি। ল্যাকটোজ অ্যাবসেন্ট হলে কি হবে না, এইটা হচ্ছে আমার কাছে প্রমোটার বলেছি, প্রমোটারের পর এটা হচ্ছে আমার কাছে আই ইনহিবিটর,
নেক্সট আমার কাছে আবার একটু দূরে আর একটা প্রোমোটার রয়েছে, এই প্রোমোটারের ভেতরে একটা পার্ট আছে যেটাকে অপারেটর বলে। নেক্সট হচ্ছে জেড ওয়াই এ, এই হচ্ছে আমার স্ট্রাকচারাল জিন। ক্লিয়ার? বেশ। যদি মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে, যদি মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে, তাহলে দেখতে পাবো যে এইখানে যে প্রোমোটারটা রয়েছে সেই প্রোমোটার থেকে আমার এই যে আই জিনটা রয়েছে সেই আই জিনটা থেকে আমার আরএনএ সিনথেসিস হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা এমআরএনএ সিনথেসিস হলো। এই যে এমআরএনএটা রয়েছে সে আমার কি করে, একটা ইনহিবিটর প্রোটিনকে তৈরি করে। ইনহিবিটর প্রোটিনকে তৈরি করে। এই ইনহিবিটর প্রোটিনটা কিসের জন্য ইনহিবিটর, না এ গিয়ে এই অপারেটর যে অঞ্চলটা রয়েছে এই অপারেটর অঞ্চলে এইভাবে বাইন্ড করে যায় ইনহিবিটর প্রোটিনটা। ওকে, এবার ইনহিবিটর প্রোটিনটা যদি অপারেটর অঞ্চলে বাইন্ড করে যায়, প্রোমোটারের এখানে বসে থাকা আরএনএ পলিমারেজ সে আর সামনের দিকে এগোতে পারবে না, তার রাস্তা বন্ধ। তার রাস্তা যেহেতু বন্ধ, তাই এখানে আর দেখতে পাবো না যে এই যে জিনগুলো রয়েছে তার আর সিনথেসিস হবে না। আর এমন নয় যে একবারে কমপ্লিট 100% হবে না, মাঝে মাঝে এই যে ইনহিবিটর প্রোটিনটা রয়েছে সে এখান থেকে সরে যায়, আবার জয়েন হয়ে যায়, আবার সরে যায়, আবার জয়েন হয়ে যায়। সেই কারণের জন্য যখন সরে যায় তখন খুব অল্প পরিমাণে সিনথেসিস হতে থাকে, আবার যখন জয়েন হয়ে যায় তখন বন্ধ হয়ে গেল, আবার যখন ওই আর কি স্কুল থেকে যখন পালিয়ে যাচ্ছে সেই সময়কার কেস। বুঝতে পারলি? তাহলে এরকম ভাবে এখানে দেখতে পাওয়া যায়। তাহলে লো লেভেল অফ এক্সপ্রেশন, লো লেভেল অফ এক্সপ্রেশন প্রেজেন্ট, অল্প পরিমাণে লো লেভেল অফ এক্সপ্রেশন এখানে আমরা দেখতে পাই। এবার যদি মিডিয়ামের মধ্যে আমি ল্যাকটোজকে দিই, ঠিক আছে, তো ল্যাকটোজ প্রেজেন্ট, ল্যাকটোজ থাকলে সঙ্গে সঙ্গে কি হবে, এই ল্যাকটোজকে ওই লো লেভেল অফ এনজাইমের মধ্যে একটুখানি গিয়ে এর উপর গিয়ে কাজ করবে। কে কাজ করবে? বিটা গ্যালাক্টোসাইডেস দিয়ে এই ল্যাকটোজ থেকে কনভার্ট করবে, যেটা সেটার নাম হচ্ছে অ্যালোল্যাকটোজ। এই অ্যালোল্যাকটোজ হচ্ছে এর বাপ, অ্যালোল্যাকটোজ হচ্ছে এর বাপ। বেশ, নেক্সট কি হচ্ছে, নেক্সট এই এমআরএনএ থেকে যখন ল্যাকটোজ প্রেজেন্ট এই মিডিয়ামের মধ্যে আর ইনহিবিটর একা নেই, এখানে অ্যালোল্যাকটোজ গিয়ে এর সাথে এভাবে জয়েন করে যাচ্ছে, অ্যালোল্যাকটোজ গিয়ে এইভাবে এর সাথে জয়েন্ট করে যাচ্ছে। এবার এইভাবে যখনই জয়েন করে যাচ্ছে অ্যালোল্যাকটোজ, তখন এ আর ওই উপরের রাস্তাটায় মানে ইনহিবিটর আর এই উপরের রাস্তাটায় যেতে পারবে না। উপরের রাস্তাটায় যেতে না পারলেই এই পার্টটা খালি হয়ে যাবে। আমি তাহলে এই পার্টটা শুধু একে দেখাচ্ছি, বাকি যে টুকরো পার্টটা রয়েছে সেইটুকু পার্টকে দেখাচ্ছি। এখানে আমার কাছে কি রয়েছে, প্রোমোটার, এখানে অপারেটর, অপারেটরের সাথে জয়েন্ট হতে পারছে না, এখানে জেড, এখানে ওয়াই, এখানে এ, এই হচ্ছে আমার কাছে স্ট্রাকচার। তাহলে জেড ফর বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই ফর পারমিয়েজ, আর এ ফর ট্রান্স অ্যাসিটাইলেজ। এই তিনটে এনজাইম এখান থেকে তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমার জিন রেগুলেশনস, মানে জিন রেগুলেশনে বলতে পারি, বা বলতে পারি ল্যাকোপেরনে কেমন করে ফাংশন করে সেই জায়গাটা। ওকে, ল্যাকোপেরন কেমন করে ফাংশন করে সেই জায়গাটা ক্লিয়ার। তাহলে জিন রেগুলেশন অ্যান্ড ল্যাকোপেরনের ফাংশন, আমরা ল্যাকোপেরন ছাড়াও, ল্যাকটোজ ছাড়াও আরো অনেকগুলো, যেমন ধরনের টিআরপি ওপেরন, ট্রিপ্টোফ্যান ওপেরন, ঠিক আছে, ইউক্যারিওটসের মধ্যে ইউক্যারিওটিক সেলের মধ্যে ট্রিপ্টোফ্যান, ওপেরন, আরো যেগুলো আমাদের কাছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসের, সেই প্রত্যেকটার একটা করে ওপেরন আমরা এরকম ভাবে দেখতে পাই, যেটা রেগুলেট করে, কি রেগুলেট করে, তার এক্সপ্রেশন বা সেই জিনটার এক্সপ্রেশনকে রেগুলেট করে।
তাহলে এটা ল্যাকটোজ প্রেজেন্ট অ্যান্ড ল্যাকটোজ অ্যাবসেন্টের উপর বেস করে সুইচ অন আর সুইচ অফ কেমন করে হয় দেখতে পাচ্ছিস, তাই তো? বেশ, তাহলে এটা গেল আমার জিন রেগুলেশনের পার্ট। ওকে, নেক্সট আছে আমার কাছে হিউম্যান জিনোম প্রজেক্ট। হিউম্যান জিনোম প্রজেক্ট, এই একটা যে পার্টটা রয়েছে, এই পার্টটা তোদের কাছে অনেকগুলো ছোট 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 ইনফরমেশন নিয়ে এই পার্টটা তৈরি, ঠিক আছে? তো এই পার্টটা একটুখানি গুরুত্বপূর্ণ, একটুখানি ভালো করে দেখবি, ঠিক আছে? কিরকম না, এখান থেকে টুকটাক কোশ্চেন এমন দিয়ে দেয় যে কোশ্চেনগুলো আমাদের ঝামেলা লাগিয়ে দিতে যথেষ্ট, ঠিক আছে? তো হিউম্যান জিনোম প্রজেক্ট এটা একটা মেগা প্রজেক্ট ছিল, ঠিক আছে? এটা একটা মেগা প্রজেক্ট ছিল। কি ছিল না, নামটা থেকেই বুঝতে পারছিস যে জিনোম প্রজেক্ট। জিনোম মানে কি? জিনোম মানে হচ্ছে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, ঠিক আছে? জিনোম মানে হচ্ছে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, এই যে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে দেখতে পাচ্ছি, সেই হিউম্যানের মধ্যে টোটাল এই হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমের নাম্বার কত না 3.3 ইন্টু 10⁹ বেস পেয়ার। এটা কত না হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমের নাম্বার। তো আমাদের হঠাৎ করে আইডিয়া হতে শুরু করলো, মানে আমরা মানে ভাবতে শুরু করলাম যে এই যে 3.3 ইন্টু 10⁹ যে বেস পেয়ার রয়েছে, এই প্রত্যেকটা বেস পেয়ারকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, প্রত্যেকটা বেস পেয়ারকে আমাদের দরকার। যদি এটা আমরা জানতে পেরে যাই তাহলে হিউম্যানের সব জিন সম্পর্কে আমরা জানতে পেরে যাব। যেমন ভাবা সেরকম কাজ, যেরকম ভাবা সেরকম কাজের উপর ভিত্তি করে তার এই একটা প্রজেক্টকে আমাদের লঞ্চ করা হয়, যেটা কখন 1990 থেকে 2003 পর্যন্ত একটা 13 ইয়ারের মেগা প্রজেক্ট। থার্টিন ইয়ারের মেগা প্রজেক্টকে লঞ্চ করা হয়। ওকে, এই প্রজেক্টটা লিড করেছিলেন কারা না, প্রজেক্টটা লিড করেছিলেন হচ্ছে দুটো সংস্থা, ঠিক আছে? কে? প্রথম হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি, ডিপার্টমেন্ট অফ এনার্জি, ওকে। আর সেকেন্ড হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, বা যাকে আমরা এনআইএইচ বলি। ইনস্টিটিউট অফ হেলথ, ওকে। এই ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এরা দুজন মিলে আমাদের এই মেগা প্রজেক্টটা স্টার্ট করে। এবার এই যে মেগা প্রজেক্টটা রয়েছে, এই মেগা প্রজেক্টটাতে ফান্ডিং কারা করছে না, ফান্ডিং করছে হচ্ছে ওয়েলকাম ট্রাস্ট বলে একটা ফান্ড, ওকে। পরবর্তীকালে এই মেগা প্রজেক্টটাতে চীন, জাপান, জার্মান, রাশিয়া এরা যোগদান করেন। ওকে, পরবর্তীকালে আদার যে কান্ট্রিগুলো ছিল, চায়না, জাপান, জার্মান, এরা সব যোগদান করেছিল। বেশ, টাকা পয়সার কথা যখন ওয়েলকাম ট্রাস্ট আমাদের কাছে নিয়েই এলো, তখন একটা জিনিস বলি যে একটা বেস পেয়ারকে আইডেন্টিফাই করার জন্য অ্যাপ্রক্সিমেটলি খরচা ছিল প্রায় $3, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি খরচা ছিল ফর ওয়ান বেস পেয়ার, একটা বেস পেয়ারের জন্য খরচা ছিল হচ্ছে $3, ওকে। তো টোটাল ওই যে 3.3 ইন্টু 10⁹ এর জন্য খরচা প্রায় অ্যাপ্রক্সিমেটলি $9 বিলিয়ন, $9 বিলিয়ন, ঠিক আছে? তাহলে $9 বিলিয়ন খরচা হয়েছিল এই প্রজেক্টটার জন্য। ওকে, $9 বিলিয়ন খরচা হয়েছিল প্রজেক্টটার জন্য। তো এইটা 2003 অব্দি মেগা প্রজেক্টটা কন্টিনিউ হলেও 2006-এ আমরা প্রথম
ক্রোমোজোম নাম্বার 1 এর যে বেস পেয়ার সিকোয়েন্স সেই সিকোয়েন্সটা সম্পর্কে জানতে পারি। তাহলে এখানে আরেকটা ওই ইনফরমেশনটাও লিখে রাখি, এটা কি না 2006 ক্রোমোজোম নাম্বার 1 এর সম্পর্কে জানা যায়। ঠিক আছে, ক্রোমোজোম নাম্বার 1 কে সম্পর্কে জানা যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি এর ইতিহাস, মানে এই যে হিউম্যান জিনোম প্রজেক্ট কিভাবে এলো, কারা নিয়ে এলো, কারা লিড করছে, কারা সব রয়েছে, সেই সব জিনিসপত্র সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট যেটা দেখতে পাবো, হিউম্যান জিনোম প্রজেক্টের কি আউটকাম ছিল। ওকে, এটা আমাদের কাছে দরকারি একটা জিনিস, যে কি কি পাওয়া গেছিল। আর নেক্সট হচ্ছে এর জন্য কি মেথডোলজি ইউজ করা হয়েছিল। এই দুটো পয়েন্টকে খুব ভালো করে পড়বি, একটা হচ্ছে আউটকাম আর একটা হচ্ছে মেথডোলজি। তাহলে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে আউটকাম। আউটকাম প্রথমে এই যে 33.10 টু দি পাওয়ার 33 পয়েন্ট, দেখছিস তো বারবার ওই একই বলে যাচ্ছি, 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এইটাকে আমরা রেকটিফাই করলাম। আর 3.3 নয়, ওটা 3.168। ওকে, ঠিক আছে, এই সরি 1647 মিলিয়ন বেস আমাদের কাছে রয়েছে। তাহলে 3.3 এর জায়গায় 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এর জায়গায় আমাদের কাছে রয়েছে 3.1647 মিলিয়ন বেস পেয়ার প্রেজেন্ট। প্রথম এটা আমরা দেখতে পাই। ওকে, এবার এই যে এতগুলো বেস পেয়ার রয়েছে, অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ জিনের নাম্বার কত না, অ্যাভারেজ জিন হচ্ছে আমাদের কাছে এক একটা ক্রোমোজোমের মধ্যে, বা বলবো অ্যাভারেজ জিনের মধ্যে 3000 বেস পেয়ারস আমরা দেখতে পাই। তাহলে 2 নম্বর লিখবো, অ্যাভারেজ জিন ইকুয়াল টু 3000 বেস পেয়ার। ওকে, লংগেস্ট জিন কি না, ডিস্ট্রফিন বলে একটা জিন রয়েছে, যেটাকে বলা হয় লংগেস্ট জিন, কি নাম, ডিস্ট্রফিন। এর মধ্যে 2.4 মিলিয়ন বেস পেয়ার দেখতে পাওয়া যায়, 2.4 মিলিয়ন বেস পেয়ার দেখতে পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় লংগেস্ট জিন। ওকে, টোটাল আমরা ভেবেছিলাম কি টোটাল আমাদের মধ্যে 20 থেকে 25,000 জিন আছে, ঠিক আছে, বা 50,000 জিন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে টোটাল অ্যাপ্রক্সিমেটলি 30,000 জিন বর্তমান, যদিও তাদের মধ্যে 50% জিনের আমরা ফাংশনই জানি না। ওকে, তাহলে 3 নম্বর কত, 30K জিন প্রেজেন্ট আর গ্রেটার দ্যান 50% ফাংশন আননোন। ঠিক আছে, 50%-এর ফাংশনই আমরা জানি না, 50%-এর বেশি জিনের ফাংশনই আমরা জানি না। নেক্সট হচ্ছে লেস দ্যান 2% জিন আমাদের কাছে কি করে থাকে না, প্রোটিনকে কোড করে থাকে। সব থেকে বেশি পরিমাণে জিন দেখতে পাওয়া যায় ক্রোমোজোম নাম্বার 1-এ। বেশ, 4 নম্বর হচ্ছে কি, লেস দ্যান 2% জিন কোড ফর প্রোটিন। বেশ, 5 নম্বর কি বললাম, ক্রোমোজোম নাম্বার 1 এর কাছে 2968 এতগুলো জিন রয়েছে। আর সব থেকে ছোট হচ্ছে কি না, ওয়াই ক্রোমোজোম, এর কাছে 231 জিনস প্রেজেন্ট। ওকে, তাহলে ক্রোমোজোম নাম্বার 1 আর ক্রোমোজোম নাম্বার ওয়াই ক্রোমোজোমের কাছে সব থেকে বড় আর ছোট জিন আমরা দেখতে পাচ্ছি। নেক্সট যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে হুবহু জিনের সংখ্যা কত, 99.9%। আমাদের সবার মধ্যে জিনের কমন ফ্যাক্টর হচ্ছে 99.9% জিন হচ্ছে আমাদের সবার কমন। শুধুমাত্র 0.01% জিন আমাদের আলাদা। সেই আলাদাটাই আমাদের প্রত্যেকের মধ্যে ভেরিয়েশন তৈরি করে, প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা পার্থক্য তৈরি করে। ঠিক আছে, 6 নম্বরে কি দেখতে পাবো না, একটা এই ধরনের একটা হিউম্যান। ওকে,
এই আর একজন ব্যক্তি বা একজন মহিলা, এর যদি আমি ডিএনএ সিকোয়েন্স দেখি আর এর যদি আমি ডিএনএ সিকোয়েন্স দেখি, তাহলে দেখতে পাবো ধরনের এর মধ্যে রয়েছে এ টি এ জি সি এরকম রয়েছে, ঠিক আছে। এরও যদি আমি সিকোয়েন্স দেখি তাহলে সেখানে দেখতে পাবো কি এ টি, এর জায়গায় শুধু ধরে নে টি জি সি। তাহলে এই যে একটা জায়গাতে চেঞ্জ, একটা নিউক্লিওটাইডের মধ্যে চেঞ্জ, দেখতে পাচ্ছিস, এই একটা নিউক্লিওটাইডের চেঞ্জটাকে আমরা বলে থাকি হচ্ছে সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম বা স্নিপস, SNIPS, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম বা এটাকে বলা হয় SNPS, ঠিক আছে। এই SNPS 1.4 মিলিয়ন লোকেশনের মধ্যে আমরা দেখতে পেয়েছি, ওকে। হিউম্যানের মধ্যে কত না 1.4 মিলিয়ন লোকেশন, এই 1.4 মিলিয়ন লোকেশনের মধ্যে SNPS প্রেজেন্ট, ওকে। বেশ, এই ছিল হচ্ছে ছটা, আচ্ছা ছটা নয়, আরো আমি আউটকাম দেখতে পাবো, শুধু ছটা লিখলে হবে না। এই ছটা ছিল ডাইরেক্টলি জিন রিলেটেড আউটকাম। এর সাথে সাথে আরো দুটো আউটকাম, এক নম্বর হচ্ছে 7 নম্বর, একটা নতুন সাবজেক্ট এখানে ডেভেলপ হয়, সেটার নাম হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। নতুন সাবজেক্ট বায়ো এই বায়ো ইনফরমেটিক্সের ডেভেলপমেন্ট হয়, যেখানে আইটি বা ইনফরমেশনসকে ইউজ করা হয় বায়োলজির রেসপেক্টে, অ্যালগোরিদম তৈরির রেসপেক্টে। নেক্সট আসছে 8 নম্বর। 8 নম্বরে কি দেখতে পাবো না 8 নম্বরে দেখতে পাবো না এথিক্যাল, লিগ্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যুর জন্য একটা সংস্থা তৈরি হয়, তার নাম হচ্ছে ELSI, এথিক্যাল লিগ্যাল সোশ্যাল ইস্যু। এই এলসি তৈরি হয়। বেশ, তো মেথডোলজি এটা ছিল আউটকাম, এটা ছিল হচ্ছে আউটকাম। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মেথডোলজি কি গেছিল না, মেথডোলজি এখানে আমরা দেখতে পাবো যে দুটো মেথডোলজি ইউজ করা হয়েছিল। একটাকে বলা হয় ESTS মানে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস, মানে অনলি এক্সনগুলোকে আইডেন্টিফাই করার জন্য, ওকে। আর একটাকে বলা হয় না সিকোয়েন্স অ্যানোটেশন বা ওটাকে বলা হয় স্যাঙ্গার্স মেথড, ওকে। সিকোয়েন্স অ্যানোটেশন বা স্যাঙ্গার্স মেথড। তাহলে মেথডোলজি, মেথডোলজির মধ্যে ফার্স্ট 1 নম্বর কি বললাম না ESTS, এটাকে বলে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস, ঠিক আছে। এক্সপ্রেস যে যে জিনটা আমার এক্সপ্রেস করছে সেই সিকোয়েন্সটাকে শুধুমাত্র আমি আইডেন্টিফাই করব। তাহলে ESTS কে ইউজ করে শুধুমাত্র এক্সনকে বার করা যায়, শুধুমাত্র এক্সনকে বাইরে বার করা যায়, এক্সন যে পার্টটা রয়েছে সেই পার্টটা। আর 2 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় সিকোয়েন্স অ্যানোটেশন, ওকে। সেই সিকোয়েন্স অ্যানোটেশন পদ্ধতিটা এবার দেখ। এই সিকোয়েন্স অ্যানোটেশন এই পদ্ধতির মধ্যে টোটাল ডিএনএটাকেই আমরা আইডিয়া করতে পারি, টোটাল ডিএনএটাকেই আমরা আইডিয়া করতে পারি কিরকম ভাবে না, প্রথমে প্রথমে এরকম ভাবে একটা ডিএনএ রয়েছে আমাদের কাছে, ঠিক আছে। এইটা হচ্ছে 1 নম্বর স্টেপ। সেই ডিএনএটাকে নিয়ে আমরা ছোট ছোট ফ্র্যাগমেন্টে টুকরো করে নিলাম, ওকে। এই হচ্ছে টুকরো হয়ে গেল, বেশ টুকরো হয়ে গেল। এবার এই ফ্র্যাগমেন্টগুলোকে নিয়ে আমি হয় ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের মধ্যে পাঠিয়ে দিলাম, ব্যাক আর ইয়েকের মধ্যে বড় করতে দিলাম। ব্যাক আর ইয়েকের মধ্যে বড় করার পরেতে এই যে ডিএনএটা দেখতে পাচ্ছি সেই ডিএনএটাকে আমি কি করলাম না ডিএনএটাকে স্যাঙ্গার্স মেথডের মাধ্যমে, ঠিক আছে, ডিএনএটাকে একটা প্রোব অ্যাড করা হলো, প্রোব বা ট্যাগ করা হলো, ট্যাগ ফর ডিএনএ, ডিএনএটাকে ট্যাগ করা হলো, ওকে। ট্যাগ করার পরেতে একে
স্যাঙ্গার্স মেথড বলে একটা মেথড আছে, ওকে। স্যাঙ্গার্স পদ্ধতি, স্যাঙ্গার্স পদ্ধতি মানে হচ্ছে এই যে ট্যাগ করা ডিএনএটা, সেইটা যদি আবার অরিজিনাল ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে ছেড়ে দেওয়া হয়, সেখানে গিয়ে ওটা জয়েন্ট হয়ে যাবে। এবার যেখানে ওটা জয়েন্ট হয়ে যাবে সেই জায়গাটা আমি চিনতে পারবো। তাহলে ট্যাগ করা ডিএনএটা যেখানে গিয়ে জয়েন করছে, সে বা স্যাঙ্গার্স মেথডের মাধ্যমে সেই জায়গাটাকে আমি এবার আইডেন্টিফাই করে ফেললাম। ক্লিয়ার? এবার এই জায়গাটাকে আইডেন্টিফাই করার পরেতে যে ট্যাগটা যে জায়গায় গিয়ে জয়েন হচ্ছে সেইটার রেসপেক্টে আমি তার একটা অ্যালগোরিদম তৈরি করলাম বা প্রোগ্রামিং তৈরি করলাম। এই যে প্রোগ্রামিংটা তৈরি করলাম, সেই প্রোগ্রামিংটার বেসিসে গোটা ডিএনএটাকে পর সেট ওয়াইজ করা হলো। ট্যাগটার মধ্যে যেটা ট্যাগ 1, যেটা যে জায়গায় গিয়ে যুক্ত হচ্ছে সেইটা হয়ে গেল আমার কাছে 1 2 3 4 5। ট্যাগ 2 যেখানে গিয়ে যুক্ত হচ্ছে 6 7 8 9 10, এরকম ভাবে হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে পুরোটার মধ্যে ট্যাগিং করে এটাকে করা হয়। এই পদ্ধতিটাকে বলা হয় সিকোয়েন্স অ্যানোটেশন, যাতে গোটা ডিএনএটাকেই আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, তাহলে মেথোডোলজির মধ্যে দুটো প্রসেস হচ্ছে, একটা হচ্ছে ইএসটিএস, একটা বলে সিকোয়েন্স অ্যানোটেশন। বেশ, আর এখানে যেগুলো বললাম এগুলো হচ্ছে ডেটা। এই ডেটাগুলো থেকে কোশ্চেন কিন্তু দিয়ে থাকে। আর একটা কোশ্চেন দেয় যে কতগুলো বই লেগে থাকবে, যদি 1000টা করে ওয়ার্ড দিয়ে 1000 পাতার একটা বইকে আমরা লিখি, তাহলে প্রায় 33,000 বই আমাদের দরকার পড়বে সব সিকোয়েন্সটাকে লেখার জন্য। এই এতগুলো বেস পেয়ারকে লেখার জন্য টোটাল এটাই তো, হ্যাঁ, এতগুলো বুকসের দরকার পড়বে। যদি আমরা 1000 করে প্রত্যেকটা থেকে লিখে যাই, তাহলে এতগুলো বুকসের আমাদের দরকার পড়বে। হ্যাঁ, একটা শূন্য বেশি লিখেছি। হ্যাঁ, তাই তো, 4 ডিজিট ছিল, 5 ডিজিট হয়ে গেছে। বেশ, হলো। তাহলে এটা হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্টের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, হিউম্যান জিনোম প্রজেক্টের পুরোটা। নেক্সট এবার আমাদের কাছে আরেকটা পার্ট পড়ে আছে, সেটার নাম হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যে প্রসেসটা, এটা একটা হেভি প্রসেস। স্যার অ্যালেস জেফরি প্রথম ফরেনসিক আইডেন্টিফিকেশনে, বা বলবো যে প্যাটার্নিটি টেস্টের পরীক্ষাতে আর ক্রিমিনাল আইডেন্টিফিকেশনে, ক্রিমিনোলজির উপরে বা ফরেনসিক সায়েন্সের জন্য একটা নতুন উইন্ডো ওপেন করে দেয়, যে উইন্ডোটা অ্যাকচুয়ালি বেস্ট ছিল হচ্ছে হিউম্যানের, যেটা রেস্ট্রিক্টেড ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম বা আরএফএলপি দেখতে পাওয়া যায় তার উপরে। ঠিক আছে? তাহলে এই রেস্ট্রিক্টেড ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম কি, অ্যালেস জেফরি কি করেছিলেন, ভিএনটিআর কি জিনিস, সেই জায়গাতে আমাদের এগোনো যাক। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের কাছে একটা ইন্টারেস্টিং হেভি আইডিয়া, সেটার নাম হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তো দেখা যায় যেটা কিভাবে এটা করা হয়, প্রথমে এই জিনিসটা বলি না। হিউম্যানের মধ্যে ইচ অ্যান্ড এভরি হিউম্যানের মধ্যে কি দেখতে পাওয়া যায় না, আমাদের মধ্যে ডিএনএ টোটাল 99.9% সেম। ওকে, আর 0.01% ডিফারেন্ট। ঠিক আছে? যে ডিফারেন্ট আমাদের কাছে কি করে না, ভ্যারিয়েশন নিয়ে আসে। এই যে 99.9% যে সেম ডিএনএ রয়েছে, এইটাকে নিয়েই আমি কাজ করব, ঠিক আছে? এই 99 সেম ডিএনএ এর মধ্যে আমরা দেখতে পাই কি, একে যদি আমি গ্রাফের আকারে দেখি, তাহলে একটা গ্রাফ এরকম বড় মতো তৈরি হয়, আর এরকম কিছু রিপিটেটিভ সিকোয়েন্সকে আমরা দেখতে পাই। ঠিক আছে? রিপিটেটিভ সিকোয়েন্স, তাহলে এটা হচ্ছে আমার কাছে বাল্ক ডিএনএ। বাল্ক পার্ট, আর এই যে পার্টটা দেখতে পাচ্ছিস, এটাকে আমরা কি বলবো, রিপিটেটিভ সিকোয়েন্স। মানে বারবার একই সিকোয়েন্স রিপিট হচ্ছে, ওকে ওকে। তাহলে এই যে বারবার যখন একই সিকোয়েন্স রিপিট হতে দেখতে পাই আমরা, এই রিপিটেটিভ সিকোয়েন্সটাকে ইউজ করেই আমাদের এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আইডিয়াটা তৈরি হয়। করেন কে? স্যার অ্যালেস জেফরি। ওনাকে বলা হয় ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ওকে, আর আমাদের দেশে ইন্ডিয়াতে প্রথম নিয়ে আসেন
ভিকে কাশ্যপ আর ডক্টর লালজি সিং। ডক্টর ভিকে কাশ্যপ অ্যান্ড লালজি সিং এরা দুজন মিলে আমাদের ইন্ডিয়াতে প্রথম ফিঙ্গারপ্রিন্টিং করেছিলেন। কি কারণের জন্য? না এটা ফরেন্সিক আইডেন্টিফিকেশন, ফরেন্সিক সায়েন্স শাহরুখে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যাটার্নিটি টেস্ট। প্যাটার্নিটি টেস্ট, ক্রিমিনাল আইডেন্টিফিকেশন বা ক্রিমিনোলজি, এই প্রত্যেকটা কাজের জন্য একে ইউজ করা হয়, প্রত্যেকটা কাজের জন্য একে ইউজ করা যায়। ঠিক আছে, তো এই রিপিটেটিভ সিকোয়েন্স যেটা আমি দেখতে পাচ্ছি, রিপিটেটিভ সিকোয়েন্স যেটা আমি দেখতে পাচ্ছি, একে আমরা কি বলি না, দুটো হয়, একটা বলা হয় শর্ট ট্যান্ডাম রিপিট এসটিআর, আর একটা বলা হয় ভিএনটিআর, ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডাম রিপিটস। ওকে, শর্ট ট্যান্ডাম রিপিটসটা আমাদের ইউজেবল নয়, কারণ এটা খুবই মাইনিউট হয়, ওটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। তাহলে আমাদের আইডেন্টিফাই করার জন্য যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডাম রিপিট। মানে কি বলছে, ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডাম রিপিট বলতে কি বোঝাচ্ছে, মানে এটা যদি আমাদের কাছে কোনো একটা ক্রোমোজোম হয়, বা এটা যদি আমাদের কাছে কোনো একটা জিন হয়, ঠিক আছে, বা ইস কি বাজে করে হচ্ছে, এর মধ্যে পার্টিকুলারলি এইখান থেকে এতটা, এই লেন্থের মধ্যে আমি দেখতে পাচ্ছি কতগুলো 10 to বা 1000 বেস পেয়ার বারবার রিপিট হচ্ছে। 10 to 1000 বেস পেয়ার প্রায় 50 to 60 টাইম আমার এখানে রিপিট হচ্ছে বা তার বেশি। ওকে, যখন এরকম 10 to 1000 বেস পেয়ার বারবার আমার কাছে রিপিট হতে থাকবে, তখন সেটাকে আমরা কি বলছি না ভিএন টিআর। ওকে, সরি, 10 to 50 বেস পেয়ার, এটা 50, 10 to 50 বেস পেয়ার 100 to 1000 টাইম রিপিটেশন, 100 to 1000 টাইম রিপিটেশন, তখন এটাকে আমরা বলছি হচ্ছে ভিএনটিআর। এটা একটা লার্জ সাইজ, বুঝতে পারছিস, এটা একটা লার্জ সাইজ। তাহলে এই ভিএনটিআরটাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করতে পারি। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে কি কি করা হয়, প্রসেসটা কি? প্রসেসটা খুব ইজি, প্রসেসটা খুব ইজি, পরপর কিছু স্টেপকে ফলো করা হয়। ওকে, তাহলে প্রসেস ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কোথায় লিখবো, এখানেই লিখি। ঠিক আছে, তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রসেস কি? প্রথম 1 নম্বর হচ্ছে, ফার্স্ট প্রসেস হচ্ছে ডিএনএ কে কালেক্ট করা, আইসোলেশন অফ ডিএনএ। যে কোনো জায়গা থেকে, সেটা আমার ব্লাড স্যাম্পল হতে পারে, আমার কাছে সেল হতে পারে, আমার কাছে সালাইভা হতে পারে, আমার কাছে সিমেন হতে পারে, সেখান থেকে ডিএনএ কে আইসোলেট করতে হবে। ডিএনএ আইসোলেশন, বেশ, ফার্স্টে ডিএনএ কে আইসোলেট করলাম। 2 নম্বর স্টেপেতে দেখ, একটা সেল, তার ভেতরে যে পরিমাণ ডিএনএ রয়েছে সেই ডিএনএটা এনাফ নয়, তাহলে আমাকে কি করতে হবে, ওটাকে এনাফ অ্যামাউন্টে বানাতে হবে। এনাফ অ্যামাউন্টে বানানোর জন্য আমাকে যেটা করতে হয় সেটাকে বলে পিসিআর। ঠিক আছে, পিসিআর বা অ্যাম্পলিফিকেশন অফ ডিএনএ, পলিমারের চেন রিয়াকশন করে। বেশ, পলিমারের চেন রিয়াকশনের পর 3 নম্বর স্টেপটা আমি এইদিকে দেখাবো। 3 নম্বর স্টেপটা যেটা করতে হয় সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। ওকে, তাহলে কাটিং মানে ডিএনএ কে ছোট টুকরোতে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। ঠিক আছে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কে যদি করি, তাহলে ছোট ছোট টুকরোতে এটা কাট হয়ে যাবে। বেশ, 4 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপটার নাম হচ্ছে ইলেকট্রোফোরেসিস বা বলা হয় জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস কিরকম, এরকম একটা ট্রে কে ইউজ করা হয়।
এরকম একটা ট্রেকে ইউজ করা হয়। যে ট্রেটার মধ্যে আমরা কি করি না, একটা 11 জেলকে এরম ভাবে দিয়ে দিই, এরম ভাবে একটা 11 জেলের ব্লককে ওর ভেতরে রাখা হয়। ঠিক আছে, বোঝা গেছে? এবার এই যে ব্লকটা রয়েছে সেই ব্লকের মধ্যে এরকম ভাবে দুটো গর্ত করে দেওয়া হয়, যেটাকে ওয়েল বলা হয়। যেটাকে কি বলে? ওয়েল, WELL। তার মধ্যে আমরা ডিএনএ গুলোকে ভরে দিই। এই ডিএনএ গুলোকে ভরে দিলাম। ডিএনএটাকে ভরে দেওয়ার পর এখানে একটা কানেকশন আর এদিকে আর একটা কানেকশন লাগানো হলো। এদিকেরটা হচ্ছে যেদিকে ডিএনএ রয়েছে, ডিএনএ হচ্ছে আমার জানি যে নেগেটিভ চার্জ, তাই এদিকে আমার কাছে নেগেটিভ চার্জ, আর উল্টো দিকে আমার কাছে পজিটিভ চার্জকে লাগানো হলো। মাঝখানে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দেওয়া হলো। এবার ব্যাটারি দিয়ে যখন কানেক্ট করে দেওয়া হলো তখন কি দেখতে পাবো না, দেখতে পাবো যে যেই চার্জ দেওয়া হচ্ছে তার ডিএনএ যেগুলো নেগেটিভ ছিল সেগুলো ধীরে 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 পজিটিভের দিকে এইভাবে রান করছে, এইভাবে যাচ্ছে। এটাকে বলা হয় জেল ইলেকট্রোফোরেসিস। ফার্স্টে যখন আমাদের জেল ইলেকট্রোফোরেসিস কমপ্লিট হয়ে গেল, জেল ইলেকট্রোফোরেসিস হয়ে গেল, তখন কি করতে হবে? 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপটার নাম হচ্ছে সাউদার্ন ব্লটিং টেকনিক। সাউদার্ন ব্লটিং। সাউদার্ন ব্লটিং মানে কি? মানে এই যে জেলের মধ্যে যে ডিএনএটা ছিল সেটাকে তুলে নিয়ে গিয়ে আমরা একটা পেপারের মধ্যে লাগাবো, সেটার নাম হচ্ছে নাইট্রোসেলুলোজ পেপার। কেমন করে করা হয় দেখ। আবার এর একটা টেকনিক রয়েছে। এরকম একটা ট্রেকে নেওয়া হলো, যে ট্রেটার মধ্যে উল্টো দিকে এরকম ভাবে আর একটা ট্রেকে রাখা হলো। তার উপরে আমার 11 জেলের ব্লকটাকে এবার রাখবো। কিন্তু 11 জেলের ব্লকটাকে রাখার আগে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু পেপার টাওয়েল, মানে টিস্যু পেপার এরকম ভাবে রাখা হলো। ঠিক আছে, টিস্যু পেপারের পরেতে নেক্সট 11 ব্লকটাকে এইভাবে রাখলাম। তার উপরে আমি আবার নাইট্রোসেলুলোজ পেপারটাকে এইভাবে রাখলাম। আবার এর উপরে কিছু টিস্যু পেপারকে চাপিয়ে দিলাম, এই কিছু টিস্যু পেপারকে এইভাবে চাপিয়ে দিলাম, বড় টিস্যু পেপারকে। আর সবার উপরে একটা ওয়েট চাপিয়ে দেওয়া হলো, ভারী ওজন দিয়ে দেওয়া হলো। দিয়ে নিচেটাতে এখানে একটা বাফার সলিউশন দিয়ে এটাকে ভর্তি করে দেওয়া হলো। এবার যখনই বাফার সলিউশনটা কি হবে না, টিস্যু পেপারের ভেতর দিয়ে ক্যাপিলারি ফোর্সের মাধ্যমে ধীরে ধীরে উপরের দিকে উঠবে। যখনই উপরে উঠবে ডিএনএটাকে তুলে নিয়ে গিয়ে নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। তাহলে তখন কি দেখতে পাবো না, এখন এরকম নাইট্রোসেলুলোজ পেপার হয়ে গেছে আমার কাছে। সেই নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে আমার কাছে কি হয়ে গেছে না, ডিএনএটা এরকম চলে এসছে। এখানেই শেষ নয়, নেক্সট 6 নম্বর স্টেপেতে প্রোব গুলোকে অ্যাড করা হবে। ডিএনএ এর একটা প্রোব তৈরি করা হবে, মানে আমার যে ডিএনএটা চাওয়ার দরকার বা ডিজায়ারেবল ডিএনএ, তার একটা প্রোব তৈরি করা হয়েছে। দিয়ে এরকম একটা প্যাকেটের মধ্যে এটাকে ভরে দিলাম। প্যাকেটের মধ্যে ভরে দিয়ে এখানে আমি প্রোবটাকে এবার অ্যাড করে দেবো। প্রোবটার মধ্যে টুকরো একটা ডিএনএ, তার মধ্যে রেডিও অ্যাক্টিভ রয়েছে। তো সেই প্রোবটা কি হবে, এর মধ্যে ভাসতে 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 যেখানে ওর ডিজায়ারেবল ডিএনএটা তার সঙ্গে গিয়ে যুক্ত হলো। ওকে, তার সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাওয়ার পর নেক্সট আমি কি করব, নেক্সট এই যে পেপারটা বা এই যে শিটটা রয়েছে তাকে আমি অ্যালকোহল দিয়ে ওয়াশ করব। 6 এর পর এদিকে দেখাচ্ছি। হ্যাঁ, 7 নম্বর স্টেপে হচ্ছে অ্যালকোহল ওয়াশ। অ্যালকোহল দিয়ে ওয়াশ করলে এই নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে থেকে শুধুমাত্র যেটা আমার ডিজায়ার ডিএনএ সেই ডবল স্ট্যান্ডটাই শুধু রয়ে যাবে। বাকিগুলোকে সব আমি পরিষ্কার করে দিলাম, বাকিগুলো সব আমার পরিষ্কার হয়ে গেল। আর 8 নম্বর প্লাস হচ্ছে লাস্ট স্টেপ আমার কাছে। 8 স্টেপেতে আমি অটো রেডিওগ্রাফি করে থাকি, মানে এক্স রে করে ছবি তুলব। অটো রেডিওগ্রাফি, অটো রেডিওগ্রাফিতে এক্স রে ফটো, একটা ফটো নেওয়া হবে এক্স রে পেপারের উপর। এর উপর এক্স রে পেপারটা এর মধ্যে চাপানো হবে। জানিস এক্স রে পেপার কিরকম দেখতে হয়? কালো রঙের দেখতে হয়।
দিয়ে তার ভেতর দিয়ে এক্স রে পাঠানো হবে, যে জায়গাটা আটকে রয়েছে সেই জায়গাটা চলে আসবে, তো এক্স রে পেপারের উপর ওটা একটা ছবি উঠে যাবে। তাহলে এটা হচ্ছে পরপর প্রসেস, ঠিক আছে, এটা হচ্ছে পরপর প্রসেস ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর। প্রথমে ডিএনএ কে আইসোলেট করা, তারপর পিসিআর করা, পিসিআর করার পরে সেটাকে প্রথমে বড় করলাম, বড় করার পর ছোট ছোট টুকরোতে আবার কেটে নিলাম, কেটে নেওয়ার পর জেল ইলেকট্রোফোরেসিস, সাউদার্ন ব্লটিং, সাউদার্ন ব্লটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তার সঙ্গে প্রোবকে অ্যাড করা হবে। প্রোবকে অ্যাড করার জন্য ডিন্যাচুরেশন করতে হবে, ডিএনএ স্ট্র্যান্ড দুটোকে ব্রেকডাউন করতে হবে, তো ওটা বাফার সলিউশন বা অ্যালকালাইন সলিউশন দিলেই ওটা হয়ে যায়। অ্যালকালাইন সলিউশন দিলেই ডিএনএ স্ট্র্যান্ড দুটো আলাদা হয়ে যায়। তাহলে অ্যালকালাইন সলিউশন দিয়ে ডিএনএ স্ট্র্যান্ড দুটোকে আলাদা করে দিয়ে তার মধ্যে বাফারটা দিয়ে, বাফার বলছি প্রোবটা দিয়ে দিলেই প্রোবটা ওর সাথে গিয়ে জয়েন্ট হয়ে যাবে। যেখানে জয়েন্ট হলো সেইটার একটা ছবি তুলে নেবো, ছবি তুলে নিয়ে ফাইনাল ওটাকে রেখে দেবো। তাহলে এটা হচ্ছে আমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। কি কাজে লাগে এখানে লিখে দিয়েছি, কাকে বাপ বলা হয় সেটাও লিখে দেওয়া আছে। ওকে, বেশ, তাহলে এই হচ্ছে আমার রিপিটেটিভ সিকোয়েন্স ভিএনটিআর। ওকে, প্রত্যেকটা পার্ট ক্লিয়ার হয়েছে, খুশ, দিল খুশ হওয়া। অ্যাটলিস্ট মোটামুটি ভাবে হলেও, মানে যেমন ভাবে হোক না কেন, আমার এই পার্টগুলোতে আর বাকি নেই, পুরো পার্টটা তোদের কাছে দেওয়া রইলো, পুরো পার্টটা তোদের কাছে কভার করা রইলো। যারা ধরে নে বিভিন্ন কারণের জন্য পড়তে পারিসনি, বিভিন্ন কারণের জন্য আটকে ছিল, এই চ্যাপ্টারটা আটকে ছিল, তারা এই পার্টগুলো পুরো, মানে এইটার ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুটোই কি কভার করে নেওয়ার পরে জানাবি অবশ্যই যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে। আমি যতটা পারবো চেষ্টা করবো হেল্প করার জন্য, এখনো আছি তোদের সাথে, সবসময়তেই থাকবো। ওকে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে।